স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, সাম্য এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ ইংলিশে এটা বলা হবে যে লিবার্টি এবং ইকুয়ালিটির মধ্যে যে রিলেশান আছে সেই রিলেশানটাকে দেখাতে বলা হচ্ছে। খুব সংক্ষেপে তোমাদের প্রথমে আমি বিষয়বস্তুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপরে প্রশ্নের অ্যান্সার অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের জানতে হবে সাম্য কী জিনিস, স্বাধীনতা কী জিনিস, তবে আমরা কি করতে পারবো এই দুটোর মধ্যে যে লিঙ্ক অর্থাৎ যে যোগাযোগ আছে সেটাকে আমরা বুঝতে সক্ষম হব। প্রথমেই তোমাদের জানতে হবে স্বাধীনতা। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে আমরা সাধারণভাবে কি বুঝি? স্বাধীনতা মানে আমরা সাধারণভাবে বুঝি নিজের খুশি মতো ইচ্ছা মতো কাজ করা। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় স্বাধীনতা বলতে কিন্তু সেটা বোঝায় না। স্বাধীনতা বলতে বোঝায় এমন এক পরিবেশের সংরক্ষণ যেখানে মানুষ তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে। ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ মানে কি? ধরো কেউ সিঙ্গার হতে চাইছে, অর্থাৎ কেউ গায়ক হবে, সে তার যে গায়ক হওয়ার যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা যাতে সে বিকশিত করতে পারে সে কথাই বলা হচ্ছে। কেউ খেলোয়াড় হবে, কেউ টিচার হবে, যে যা হতে চায় তাকে যেন সেটা হতে দেওয়া হয়, এমন একটা পরিবেশের সংরক্ষণ, এটাকে বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় স্বাধীনতা। আর সাম্য মানে কি? ইকুয়ালিটি মানে কি? সকলে যাতে সমান সুযোগ সুবিধা পেতে পারে, কারোর জন্য যেন স্পেশাল কিছু ব্যবস্থা না থাকে, স্পেশাল কিছু সুযোগ সুবিধা না থাকে, এটাকেই বলা হচ্ছে কিন্তু সাম্য। এবারে আমাদের আজকে আলোচনার বিষয় সাম্য এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান সোশ্যাল সায়েন্সের একটা অংশ, অর্থাৎ সমাজবিজ্ঞানের একটা অংশ। তাই এখানে প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে দুটো বিপরীতধর্মী মতবাদ থেকে থাকে। কেউ বলছে স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক আছে, স্বাধীনতা ছাড়া সাম্য সম্ভব নয় বা সাম্য ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। আবার কেউ কেউ বলছেন এই সাম্য এবং স্বাধীনতার মধ্যে তেমন কিছু সম্পর্ক নেই। তবে সাধারণভাবে মনে হয় যেটা, যে সাম্য এবং স্বাধীনতার মধ্যে কিন্তু গভীর সম্পর্ক আছে। বিষয়টা একটু বুঝে নাও। দেখো এখানে আমি দুটো সার্কেল এঁকেছি তোমাদের সহজ ভাষায় বোঝাবার জন্য। দুটো আমি সার্কেল এঁকেছি। সার্কেলে কি আছে দেখো, 1 নম্বর যে সার্কেলটা আছে সেখানে কি লিখেছি আমি? ব্যক্তি অর্থাৎ ম্যান। আর দ্বিতীয় যে সার্কেলটা আছে সেখানে বস্তু অর্থাৎ কোনো গুডস অর্থাৎ সামগ্রীর কথা বলা হচ্ছে। এবারে একটা ব্যক্তিকে ধরো ইকুয়ালিটি দেয়া হলো। ইকুয়ালিটি মানে কি? সাম্য দেয়া হলো, অর্থাৎ সে সমান। প্রত্যেক ব্যক্তি, এখানে যে ব্যক্তিগুলো আছে প্রত্যেক ব্যক্তি সমান। প্রত্যেক ব্যক্তি সমান। সমান হলে কি করতে পারবে? সে কি এই বস্তুগুলো নিতে পারবে? অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য বস্তুগুলো কিন্তু সমান বলা হয়েছে। অর্থাৎ সেটা যে কোনো বস্তু হতে পারে, সেটা যে কোনো বস্তু হতে পারে, সেটা এডুকেশান হতে পারে, কোনো মেটেরিয়ালিস্টিক কোনো বস্তু হতে পারে। অর্থাৎ একটা ধরো মেটেরিয়ালিস্টিক কোনো বস্তু, ধরো স্কুল থেকে ক্লাস 9 পর্যন্ত কি করা হয়, যে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী ক্লাস 9 পর্যন্ত কি করা হবে? সাইকেল দেওয়া হবে প্রত্যেকটা স্টুডেন্টকে। সেটা হচ্ছে প্রত্যেকের কি হচ্ছে? প্রত্যেকের জন্য সমান সুযোগ সুবিধা। এটাকে ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা বলার আমি তোমাদের চেষ্টা করছি, যেটা তোমাদের মাথায় ঢোকাতে হবে যে ইকুয়ালিটি মানে কি? ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্য। প্রত্যেক ব্যক্তিকে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, ঠিক আছে, যে প্রত্যেক ব্যক্তিকে বস্তুটা নেওয়ার জন্য সমান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু সেই পরিবেশে যদি লিবার্টি না থাকে, স্বাধীনতা না থাকে, তাহলে প্রত্যেক ব্যক্তি কিন্তু সুবিধা পাবে না। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কিসের সুবিধা পাবে না? ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের সুবিধা পাবে না। অর্থাৎ সেই পরিবেশে স্বাধীনতা যদি না থাকে, ধরো ভোটের সময়, সেটা আমাদের রাজ্য বা অন্য কোনো রাজ্য হোক, সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে কোনো একটা দলকে, কোনো একটা পার্টিকে কোনো একটা জায়গায় মনোনয়নপত্র জমা দিতে দেয়া হচ্ছে না।
সেক্ষেত্রে কি সাম্য কি বলে? সাম্য বলে যে রাজনৈতিক স্বাধীনতা, সবার জন্য সমান, সবাই ভোটে দাঁড়াতে পারবে, সবাই ভোটে নির্বাচিত হতে পারবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকের এই যে সাম্যের যে ব্যাপার সেটা কিন্তু সমান আছে, কিন্তু তাকে ভোটে নমিনেশন করতে দেওয়া হলো না, তাকে ভোটে মানে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হলো না, অর্থাৎ তার স্বাধীনতা দেওয়া হলো না। তাই এখানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যদি সেটা না থাকে তাহলে সাম্য থেকেও কোনো লাভ নেই, অর্থাৎ স্বাধীনতা না থাকলে সাম্য থাকা বেকার। আবার সাম্য যদি থেকে থাকে আর স্বাধীনতা না থাকে তাহলে সেটাও কিন্তু বেকার, অর্থাৎ সাম্য এবং স্বাধীনতা কিন্তু একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এবারে কেউ কেউ বলছে সাম্য এবং স্বাধীনতা পরস্পর বিরোধী, সেটা নোটসে আমি আলোচনা করেছি। এই যে মেন বিষয় এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। এবার চলো প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের বেঙ্গলিতে যে ব্যাখ্যাগুলো বেঙ্গলিতে করা হয় এবং নোটসটা যখন গ্রুপে দেওয়া হয় সেক্ষেত্রে বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো ভার্সানেই নোটস দেওয়া হয়। সেক্ষেত্রে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও অ্যাডমিশান নিতে পারো, কারণ সেক্ষেত্রে তোমরা ইংলিশেও নোটসটা পেয়ে যাবে। আর চলো আজকে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও এবং তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা হচ্ছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, বা প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভালো করে তোমরা প্রশ্নের অ্যান্সারটা বুঝে নাও। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কে লিখবে দেখো, রাষ্ট্রবিজ্ঞানে সাম্য সম্পর্কিত আলোচনা সর্বকালের একটি বহু আলোচিত বিষয়, অর্থাৎ একদম প্রাচীনকাল থেকে সাম্য অর্থাৎ সকলে যে সমান সেটা কিন্তু উঠে আসছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রাচীনকালে গ্রিক দার্শনিকগণ থেকে শুরু করে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ পর্যন্ত সকলেই সাম্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সাম্য ও সমান অধিকার প্রতিষ্ঠার স্বার্থে যুগ যুগে মানুষ রক্তক্ষয়ী বিপ্লবে সামিল হয়েছে। সাম্য ও স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগের নজির ইতিহাসে অসংখ্য। তারপরে দেখো পয়েন্টটা দেখো, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করার পূর্বে স্বাধীনতা সম্বন্ধে আলোচনা করা দরকার। স্বাধীনতা বলতে আমরা এমন ধরনের সুযোগ সুবিধা বুঝি যে সুযোগ সুবিধার দ্বারা কোনো ব্যক্তি তার ব্যক্তিত্বের চরম বিকাশ সাধন করতে সক্ষম হয় এবং ব্যক্তি তার স্বাভাবিক বিকাশ সাধনের অন্যের দ্বারা বাধাগ্রস্ত না হয়। দেখো, ব্যক্তি তার স্বাভাবিক বিকাশ সাধনে অন্যের দ্বারা বাধাগ্রস্ত না হয়, অর্থাৎ অন্য ব্যক্তির দ্বারা যাতে বাধাগ্রস্ত না হয়। সাম্য ও স্বাধীনতা সম্পর্কের ক্ষেত্রে পরস্পর বিরোধী দুটি মতবাদের অস্তিত্ব আমরা দেখতে পাই। প্রথম মতবাদ অনুসারে সাম্য স্বাধীনতা পরস্পর বিরোধী, দ্বিতীয় মতবাদ অনুসারে স্বাধীনতা ও সাম্য পরস্পর সম্পূরক। দার্শনিকদের এই সকল বিশ্লেষণ থেকে বোঝা যায় যে সাম্য স্বাধীনতা বিরোধী নয় বরং পরস্পরের পরিপূরক। কাজেই সাম্য ও স্বাধীনতার মধ্যে অনেক মিল রয়েছে। নিচে সাম্য ও স্বাধীনতা সম্পর্ক দেখানো হলো। 1 নম্বর পয়েন্ট কি দেখো, সাম্যই প্রকৃত স্বাধীনতার ভিত্তি। সাম্য হলো স্বাধীনতার ভিত্তি। মানবতার নিরবচ্ছিন্ন সম্প্রসারণ যদি স্বাধীনতা হয় তাহলে সাম্যভিত্তিক সমাজ ছাড়া এই স্বাধীনতা অসম্ভব। বাস্তবে ও প্রকৃতিগত বিচারে উভয় ধারণাই আইনগত। দ্বিতীয় পয়েন্ট, সাম্য ছাড়া স্বাধীনতা কল্পনাহীন। এক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, সাম্য ছাড়া স্বাধীনতা অকল্পনীয়। রুশো বলেছেন সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন। অধ্যাপক ল্যাস্কি বলেছেন একটি রাষ্ট্রে যত সাম্য থাকবে সেই রাষ্ট্রে তত স্বাধীনতা থাকবে। সাম্য ছাড়া এক শ্রেণী আরেক শ্রেণীকে শোষণ করবে, দুর্বলের ওপর অত্যাচার হবে। কাজেই সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন। পরের পয়েন্ট, সাম্য ও স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। সাম্য ও স্বাধীনতা উভয়ই গণতন্ত্রের ভিত্তি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনতার যেমন প্রয়োজন সাম্যেরও তেমন প্রয়োজন।
স্বাধীনতা যেমন নাগরিকদের মতামত প্রকাশে সাহায্য করে, সাম্য তেমনি ধনী গরিব ভেদাভেদ দূর করে। সুতরাং সাম্য ও স্বাধীনতা পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট হচ্ছে সাম্য ও স্বাধীনতা পরিপূরক। সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। সাম্য ব্যতীত স্বাধীনতা ভোগ করা যায় না। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্বাধীনতা ব্যতীত সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায় না। আবার সাম্যের নিশ্চয়তা থাকলে কোনো প্রকার পরাধীনতা থাকে না। স্বাধীনতার অর্থ সাম্য আর সাম্যের অর্থ স্বাধীনতা, এরা পরস্পরের পরিপূরক ও ঘনিষ্ঠ। তারপর দেখো, সাম্য স্বাধীনতার পূর্ব শর্ত। মার্ক্সীয় মতবাদে অর্থনৈতিক সাম্যকে স্বাধীনতার পূর্ব শর্ত হিসাবে গণ্য করা হয় এবং এই তথ্য অনুসারে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রকৃত অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হতে পারে। তারপর দেখো, সাম্য ও স্বাধীনতা উন্নয়নের মূল উপাদান। সাম্য ও স্বাধীনতা ছাড়া কোনো জাতি, সমাজ, রাষ্ট্র চলতে পারে না। আর সাম্য ও স্বাধীনতা না থাকলে কোনো সমাজ বা রাষ্ট্রের মধ্যে ঐক্য থাকে না, আর ঐক্য না থাকলে কোনো উন্নয়ন সম্ভবপর হয় না। তাই সাম্য ও স্বাধীনতাকে উন্নয়নের মূল উপাদান বলা হয়। তারপরের পয়েন্ট দেখো, সাম্য ও স্বাধীনতা সমাজের শান্তি শৃঙ্খলা প্রদান করে। সাম্য ও স্বাধীনতা ছাড়া কোনো সমাজে শান্তি ও শৃঙ্খলা বিরাজ করা সম্ভবপর নয়। যে সমাজে সাম্য স্বাধীনতা বিদ্যমান নেই সেখানে শান্তি শৃঙ্খলা নেই। তাই সাম্য ও স্বাধীনতাকে সমাজের শান্তি ও শৃঙ্খলার মূল নিয়ামক হিসেবে বলে গণ্য করা হয়। তারপর দেখো, সাম্য ও স্বাধীনতা ছাড়া রাষ্ট্র অচল। সাম্য ও স্বাধীনতা না থাকলে রাষ্ট্র অচল হয়ে পড়ে। এর প্রমাণ আমরা যে কোনো দেশের সংকটময় মুহূর্তে দেখতে পাই। সাম্য ও স্বাধীনতার পরিপূর্ণ সমন্বয় না থাকার জন্য সেখানে রাষ্ট্র অচল হয়ে পড়ে, এই কথা নিশ্চিন্তে বলা যায়। তারপর দেখো, সাম্য স্বাধীনতা পরস্পরের বিরোধী। আর আরেকজন বৈজ্ঞানিকরা, রাষ্ট্রবিজ্ঞানীরা অর্থাৎ পণ্ডিতরা বলছেন কি সাম্য স্বাধীনতা পরস্পরের বিরোধী। তারা যেটা বলছে দেখো, যে বুর্জোয়াদের মতে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতার ওপরে রাষ্ট্রের হস্তক্ষেপ করার অধিকার নেই। তারা সাম্য বলতে রাজনৈতিক সাম্যের কথা বলেছেন, অর্থাৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সকলে সমান, কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতার কথা বলছেন। এই স্বাধীনতার ক্ষেত্রে সাম্য নীতি প্রয়োগ করা উচিত নয়। সেদিক থেকে স্বাধীনতার সাথে সাম্যের সম্পর্ক নেই। তারপর দেখো, মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে স্বাধীনতাকে বুঝতে হলে সাম্যকে বুঝতে হবে, আবার সাম্যকে বুঝতে হলে স্বাধীনতার সম্পর্কে জানতে হবে। কাজেই সাম্য ও স্বাধীনতার মধ্যে যতই বিরোধ থাকুক না কেন, উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কাজেই সাম্যের সংস্পর্শে যে স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে সেই স্বাধীনতাই হবে প্রকৃত স্বাধীনতা। সমাজ জীবনে সর্বক্ষেত্রেই সাম্যনীতি প্রবর্তনের মধ্যে দিয়ে স্বাধীনতাকে অর্থবহ করা সম্ভবপর। এই ছিল আজকের তোমাদের প্রশ্নটা আলোচনা।